মোর্শেদ চমকালেন, অপ্রস্তুত হয়ে উঠলেন। হেমলতা বাসুদেবকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধ হয় বেমান লাগত। মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন, হে, আমারে কি ত্যাগ করব? আমি হেরে ছাইড়া দিচ্ছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তা নজরে এলো না মোর্শেদের। 20 বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে? হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট, চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল। মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। এ খবর হেমলতা জানে? এত কিছু কি করে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার রুমে এসে বসেন। কতদিন পর রাতের আধার বারান্দার রুমে তিনি। বিয়ের 1 বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা বারোনারী, আর একজন বারোনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারোনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে। সে খবর মিয়াফর মোড়ল পেলেন না। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হলো হেমলতা। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর পড়াটাও আর এগুলো না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল। পদ্মজা হতে দিল না। শেয়ানা 2টা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করলো। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে। তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল। সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না। সারাক্ষণ হাতে জান নিয়ে যেন থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত। তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণ তাড়া দিল। এই আপা, খোল না। লজ্জা পাচ্ছ কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় খুলতে বলছি না। পদ্মজা চমকে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলেছে। পদ্মজা বলল, কি সব কথা পূর্ণা? আচ্ছা, মাপ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্ম ফুল। পূর্ণা পাশে এসে বসল। দুজনের মনোযোগে চিঠিতে প্রিয় পদ্ম ফুল। আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। আদৌটুকু মিথ্যে বলিনি। সেদিন শুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটার শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকে। প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পায় যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্ম ফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমার প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও।
সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো। এই রাগ করবে না, বোকা বলছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে। অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য, তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্মফুলটাকে যে আমার চাই। তিনি রাজি হননি, নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন তোমার অনেক পড়া বাকি। তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে দুপা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি, বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমায় এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। ভ্রুচিয়ে পদ্মজাকে বলল, আপারে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে, কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আল্লাহ, আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইকেই করবে। আর কিছু বলিস না, পদ্মজা মিনমিনে গলায় বলল। পূর্ণা শুনল না, সে অনবরত কথা বলে যাচ্ছে। আমার ভাবতেই কি খুশি লাগছে আপা। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দেবে না? পদ্মজা চোখ বড় করে তাকালো, অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কই পাবো? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দুটো চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখলো। ভয়ে বুক ধুকপুক করছে। আমি পদ্মজা, পর্ব 11। মাঘ মাস চলছে, কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে। গুনে গুনে 3 নম্বর সিঁড়িতে নাকের ডগায় ম্যাট্রিক পরীক্ষা। দিন রাত পড়তে হচ্ছে। নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা। এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারোর কথা। সেই যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠির প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আর এক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে। আপা। পদ্মজা তাকালো, মৃদু হেসে বলল, কি? পরপরই আবার উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে। পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বলল, না, আম্মার কিছু হয় নাই। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে, এর জন্য শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে। আমার কথা তো আব্বা শুনবে না। আচ্ছা। দুজন নদীর ওপারে চোখ রাখলো। অতিথি পাখির মেলা সেখানে, রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত। এপার থেকে শোনা যাচ্ছে কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসেই বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় দেখে যা। প্রান্ত দূরে চোখ রাখলো। সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপারে পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা পাখি ধরে আনি। একদম না, পাখি ধরা ভালো না,
অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না, ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল, তারপর মিয়ে যাওয়া গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তোরা এখানে কি করস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে তিনজন ফিরে তাকালো। প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন, এরপর বললেন, তোর মায়ে আমার লগে কাজ্জা করব। আম্মারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাতে পারলে লইয়া যাবো। পদ্মজার চোখ দুটো জল করে উঠল। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন। ছেলে নাই বলেই হয়তো প্রতিটি বাবা মায়ের একটা ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টে মেয়ে জন্ম দিলেন, এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেননি, তবে মনে মনে খুব একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, মোর্শেদের খুব রাগ হয়, ভিক্ষুকের ছেলে বলে। সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল। মোর্শেদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখান থেকে আর বোঝার উপায় নেই, মোর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাইয়াম, 2 ডাল লাইগা চাদর আনতাম না সুইডার। পদ্মজা কথাটা শুনে চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোক গিলে ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই আনো আমার জন্য। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলেন সে কাঁপা গলা। গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে। অলন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব! ছেলেটাকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুরে, আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষকেও দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস। মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন। পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখে মাকে বলল, আমা, পায়েস খাবো। আচ্ছা, খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে। সূর্যের আলোতে কোনো তেজ নেই। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উনুনে বসলো পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদ্রে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। মোর্শেদ নারকেল গাছে উঠেছেন। পায়েসের জন্য নারকেল অপরিহার্য উপকরণ। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা, ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতি সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন, এর জন্যই রেখেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। 2 বোন বাড়ি থেকে দ্রুত বের হলো। সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে। দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল, আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনে হাউ হাউ করে কান্না করে ওঠে। মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ফিরে অনেক রাত্রে। পূর্ণা বলল, আব্বার পছন্দ ভালো, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসল। সামনের কটি দাঁতে ঝিলিক দিল। হাতের ডান পাশে ধান ক্ষেত। ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে। অনেকে হাতে কাছে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, আপারে, লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস গেল থমকে। মুহূর্তে বুকের মাঝে শুরু হলো তাণ্ডব। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো পদ্মজা। লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে, পাশে মগা। পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্তও না। কথা শেষ করে
পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে রা করলো না। লিখন পেছন পেছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতহীনভাবে, চাহনি অশান্ত। আমি পদ্মজা, পর্ব 12। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুব অপছন্দের ঋতু। শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির ওপর জেঁকে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি, পালাতে দিল পদ্মজাকে। মগা বলেছে পদ্মজা লোকসমাজের ভয় খুব। তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এই পথ দিয়ে বাড়ি ফিরবে। তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ, বারবার জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিন গলায় পূর্ণাকে ডাকলো, পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল, আমার ভয় হচ্ছে। উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল, থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে? পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সাথে কথা বলে লাভ নেই। তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে, তাই লিখন শাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পেল, কিন্তু এইবার আর আগে থেকে বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়বে। ভাবে লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে। লিখন দ্রুতজার দূরত্ব মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি। ওনার ঘুমটা চোখ অবধি টেনে নেয় দ্রুত। ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ধরে। লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে উঠল, পদ্ম। পদ্মজা দাঁড়াতে চাইনি, তবু কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন দু এক পা এগিয়ে আসলো। পূর্ণার ঠোঁট টিপে সে দৃশ্য গিলছে। লিখন উসখুস করছে, কথা গুলিয়ে ফেলেছে। পদ্মজা লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখলো। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো। এরপর অনুরোধ করে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁট দুটি হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখন আর কিছু বলল না, পিছু না নিয়ে সে চলে গেল। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আমার কথা কেন ভাবছিস না? পদ্মজার কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেলল? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি। গধূলি বিকেল। হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন, পদ্ম কয়টা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে। 2 মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটখাটো ক্ষেত করেছে। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দা দিয়ে উকি দিলেন। মোর্শেদার প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফুস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কি জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছা করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবু এতটুকু বুঝেছেন, মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন। তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেননি। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনে ভাবলো, কেন এসেছেন তিনি, কি বলতে চেয়েছিলেন।
জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল। আপা, একটা কথা বলি। পদ্মজা চমকে তাকালো। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে। বুকে ফু দিয়ে বলল, বল। রাগ করবা না তো? পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো, বলল, করবো না। পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়ের চিঠি। পদ্মজা ছো চিঠি নিল। পূর্ণা অবাক হলো, মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে আছে, দেখছে কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করলো। প্রিয় পদ্ম ফুল। 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্যও অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার। তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথে বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিত হতে পারবো। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটা তো মন মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি লিখন শাহ। বাড়ির সবাই ঘুমিয়ে। পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে। রাত অনেক। গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমেছে। এরপর ভোর রাতে টিনের চালে শিশির কণা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরবে। গা হিম করা ঠান্ডা। তা অপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব আমি। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরে নামাজ পড়ে 4 ভাই বোন পড়তে বসলো। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনার ছুতোয় পদ্মজা রুমে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি করে জানালার বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে নিয়ম মাফিক ঘাটে আসলো পদ্মজা। হাতের মুঠোয় 3টা চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। সামনের কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না, সবকিছু অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে। নৌকায় লিখন আর মগা। আকস্মিক ঘটনায় পদ্মজার পীড়ে চমকে উঠল। পালানোর মতো শক্তিটুকু পায়ে নেই। লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি, তাই এসেছি। পদ্মজা মনে মনে সূরা ইউনূস পড়ছে, ভয়ে বুক দুরদুর করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ। একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখলো। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ করলো না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে। হাঁটুর ওপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল। পদ্মজা চোখ তুলে তাকালো। বিষাদ ভরা কণ্ঠ বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটোকুটি কেন করেছি জানি না। ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম, সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? পদ্মজা তুষারের দিকে তাকালো। এরপর আবার হাঁটুতে মুখ লোকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে 10 মিনিট কেটে গেল।
পদ্মজা সাড়া নেই। তুষার ডাকলো, পদ্মজা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো? তুষার চমকাল। হেমলতা নামে মানুষটা সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামলে নিল। এমন কেসই শত শত আছে, ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধান প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না। ফ্লোরে শুয়ে পড়ল, চোখ বুঝল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছু বলল না। সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে। চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলার কালো খয়েরি মিশ্রণ কয়েকটা দাগ, গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছাড়লো, ফাইমা। ফাইমা কাছে ছিল, ছুটে আসলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাইমা চট করে বলল, না স্যার, প্রথম থেকে গলায় দাগগুলো দেখেছি, প্রশ্নও করেছি, মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেলল। হাজারটা প্রশ্নে মাথা ভনভন করছে, মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী 7 বছর কি হয়েছিল না জানা অবধি শান্তি মিটবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। আমি পদ্মজা, পর্ব 13। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুজে রান্না বান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা। তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদও বললেন, বেদনা লইয়া রান্ধা লাগবো না, তোমার মায়া যখন রাঁধতে পারে তে হেই রান্ধুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে। খড়িপা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগির মাংস রান্না হচ্ছে। আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বললেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলো এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা, রান্না শেষ। শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা। বললেন, তোর আব্বারি গিয়ে বল আলী, মুমিন, ময়না 3 জনেরে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেকদিন বাজে ব্যবহার করেন না, হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যি যাব? হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোর্শেদকে উঠোনেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে তাকালো, আব্বা। মোর্শেদ তাকালো। পদ্মজা মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল, আম্মা বলেছে আলীদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে গেল। অন্তন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জালি দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসলো। পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে বললেন, লাগবে না।
এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরে ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসেন, উদাস হয়ে টিনের দেয়ালে তাকান। এরপর বললেন, তোর বাপ ভালো মানুষ শুনেছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যায় নিয়ন্ত্রণ ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নাই, নিজস্ব সক্রিয়তা নাই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসে ফেললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিন বিশ্রাম নেবেন। আগামীকাল থেকে অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝেছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হলো। হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন, এই খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ঘুরিয়ে ফিরল, বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস চাহনি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরের শান্তি এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করছিল। পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না। নিশ্চয় ঘাটে বসে আছে। প্রান্তও তো নেই। হেমলতা পূর্ণাকে জিজ্ঞেস করলেন, পূর্ণা, প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবলো কি উত্তর দিবে। এরপর ভয়ার্থ কণ্ঠে বলল, জানি না আম্মা। জানোস নাকি প্রেমা প্রান্ত কই? প্রেমা সহজ স্বরে বলল, আমরা ঘাটে ছিলাম, প্রান্ত উঠোনে ছিল, এরপরে এসে দেখি নাই। হেমলতা গলা উঁচিয়ে বললেন, কোন মুখে বলছিস জানি না, একসাথে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? ওদের বাড়ির পেছন থেকে ছুটে আসলো। হেমলতার ধমক ঘাট অবধি শোনা গেছে। কি হয়েছে? প্রান্ত বাড়ি নাই। দুইটাই এই কথা বলেই নাই, বসে বড়ই ভর্তা খাচ্ছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতা ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মন কু গাইছে। তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন, বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকলো, আম্মা। এরপর দৌড়ে এলো উঠানে। প্রান্ত কাঁদছে। হেমলতার ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে ভড়কে যান। বুকের হাহাকার করে ওঠে। তিনি ছুটে আসেন। প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে লোক দুটোকে উদ্দেশ্য জিজ্ঞেস করলেন, কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইর লাগছিল, হেই ছেঁড়ার পাথুরি দিয়া ইডা মারছে আর ফাইটা গেছে। মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিল। চেঁচামেচি শুনে এগিয়ে আসেন। প্রান্তকে এমত অবস্থা দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন, কোন কুত্তার বাচ্চার আমার ছেড়ারে মারছে? কোন বান্দির ছেড়ার এত বড় সাহস? মোর্শেদ উত্তরের অপেক্ষা করলেন না। প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট বসেছে। মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন। প্রান্ত একা বড় হয়েছে, কতবার কত রকম আঘাত পেয়েছে, দেখার কেউ ছিল না, তাই মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা, কষ্ট তার কম পায়নি। তাতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি। দেখতে দেখতে এলো ম্যাট্রিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র শহরে, যেতে লাগে 6 ঘন্টা। বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। পরীক্ষা কেন্দ্রের পাশে মোর্শেদের মামা বাড়ি। মামা নেই, মামাতো ভাইয়েরা আছে, কথাবার্তা বলে। সেখানে 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোর্শেদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মোর্শেদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আর একজনের বয়স হয়েছে অনেক। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে। পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করেননি।
মোর্শেদ যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন। শ্বাসোর্ধ বয়সের একজন মানুষ। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম, হেমলতার বয়সী। হেমলতার আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে, পরীক্ষাও ভালো করে দিচ্ছে। হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন। শীতল প্রকৃতির লোক, তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক। রাতের খাবার আকবর হোসেন সাথেই খেতে হয়। হেমলতা 1.5 মাসের খাওয়া খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন হেমলতার 1.5 মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতে আলাদা রাত দিচ্ছেন না। এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। তিনি কথায় কথা জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশিকাঁথা খুব পছন্দ, তাই তিনি নকশিকাঁথা সেলাই করেছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেন ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করেন। পদ্মজার পাশে বসে জিজ্ঞেস করেন, পদ্ম, কি ভাবছিস? পদ্মজা এক নজর হেমলতার দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন। এরপর বললেন, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বুলালো। কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। 2 মিনিট পর নীরব ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, হানিফ মামাকে কে মারলো? তোমার সাথে মামারা কি কথা হয়েছিল? হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে খুন হলো। আমি সবসময় এটা ভাবি, কখনো উত্তর পাই না। মনে মনে অনেক যুক্তি সাজায়, কিন্তু যুক্তিগুলো মেলে না, খাপ ছাড়া এলোমেলো। কাল পরীক্ষা, আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, কিন্তু পদ্মজা ভয় পেয়ে গেল। তবে কিঞ্চিত আশা মনে উকি দিচ্ছে। আমি পদ্মজা, পর্ব 14। চারদিকে একেবারে নিস্তব্ধ। দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, সঙ্গে হুইসেলের শব্দ। গভীর রাতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে। আরেকটা আওয়াজও আসছে, কাছে কোথাও নেড়িকুকুরের দল ঘেউ ঘেউ করছে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিন স্বরে বলল, পরীক্ষা তো কাল দিন পর। হেমলতা চোখ খোলা চুল মুঠোয় নিয়ে হাত কাঁপা করেন। এরপর বলেন, কাল আর কাল দিন পর একই হলো। পদ্মজা চুপ হয়ে গেল, এমন ভান করলো যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন। মেয়েটার পড়ার মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিচের ঠোঁট দিয়ে দাঁত দিয়ে টিপছে। পদ্ম, ছাদে যাবি? হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো। নাকের পাটা হয়ে গেল লাল। এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই। পদ্মজা কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে বলল। হেমলতা আবার বলে, যাবি? পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্রে ছুটে এলো, বলল, যাব। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ। বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয়। মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠেছে। তাদের পায়ের শব্দে মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে, অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে। ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চড়ক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, আম্মা, এত বড় সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি 2 দিন আগে সিংহাসন আবিষ্কার করেছেন। আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন, ঠিক পদ্মজার মতো করে। আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন। তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বাংলা সাহিত্যে। ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার। শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যুও হয় সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হাঁ অবস্থায় স্থির হয়ে রইল। সেই সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ময়ূর সিংহাসন।
সিংহাসনে যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে। ইট সিমেন্টের তৈরি সিংহাসন, অনেক বড় দেখতে, 5 ফুট দৈর্ঘ্যের বা আরও বেশি হবে। হেমলতা বলেন, মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন, অর্থের জন্য পারেননি। হেমলতার কথা পদ্মজা শুনল না কি বোঝা গেল না। পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল, আম্মা সিংহাসনে বসো তুমি। এক কথায় হেমলতা সিংহাসনে বসেন। এবার পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে। পদ্মজা আসলো না, দূর থেকে বলল, মাঝে বসো আম্মা। কি শুরু করেছিস, বসো না। হেমলতা কপালকুচের সিংহাসনের মাঝখানে বসেন। পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল। বলল, আরেকটু বাকি। কি বাকি? বাম পায়ের উপর ডান পা তুলে রানীদের মতন বসো। হেমলতার বিরক্ত নিয়ে উঠে পড়েন। পদ্মজাকে বলেন, পাগলের প্রলাপ শুরু করেছিস? পদ্মজা নাছোড়বান্দা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা বসো না, নইলে আমি কাঁদবো। পদ্মজার এমন কথায় হেমলতা হাসবে না রাগ করবেন ঠাউর করতে পারলেন না। রাতের সৌন্দর্য, রাতের মায়াবী রূপ প্রতিটি মানুষের ভিতরে আহ্লাদ, ইচ্ছে, কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধহয় নিজে আল্লাহর সাক্ষাৎ করে দিয়েছেন। তাই হেমলতা তার নিজের শক্ত খোলস ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসেন। পদ্মজার কেমন কেমন অনুভূতি হয়, বুকের ভেতরে ঝিরিঝিরি কাঁপন। এই তো তার কল্পনার রাজ্যের রাজধানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা। চোখের মণিকোঠায় ভেসে ওঠে একটি অসাধারণ দৃশ্য। হেমলতার সর্বাঙ্গে হীরামণি মুক্তার অলঙ্কার, অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে, আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ঢাক ঢোল পিটানো হচ্ছে, হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে। তারাও যেন খুশি এমন রানী পেয়ে। তোর পাগলামি শেষ হয়েছে? পদ্মজা জবাব দিল না। হেমলতার পাশে এসে বসল, কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এরপর আক্ষেপের স্বরে বলল, আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না? সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করত, মুগ্ধ হয়ে দেখত। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজ কেন তার প্রতিকূল থাকলো? কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে মেশার অধিকার পেল না? তিনি বললেন, জন্ম যেভাবে হোক, জীবনে সফলতা না এনে মৃত্যু ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা। তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করতে বাধ্য হয়, চোখ তুলে তাকাতেও যেন ভয় করে। যারা দুর্ছাই করেছে তাদের যেন বিবেক বাঁধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না? তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখ আর অবহেলায় তো গেছে আম্মা। হেমলতা কিছু বলতে পারলেন না। তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন। পদ্মজাকে বললেন, আমার মেয়ে 3টা আমার সফলতা, আমার অহংকার। প্রেম তো ছোট, তোরা দুজন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নয়। এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে। তখন আমার অনেক কিছু পাওয়া হয়েছে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কখনো ভুল কাজ করব না আম্মা। তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না। হেমলতার পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন। নিস্তব্ধতায় ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাকপাখলির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটি চাঁদ, অগণিত তারা। আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে। হেমলতা বিভ্রম নিয়ে বললেন, সমাজের সাথে আমার সখ্যতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষে। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই। অবশ্য আব্বার সামর্থ্যও ছিল, আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন। আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম, বড় আপার মেয়ে হয়, সে মেয়েটার গায়ের রং কালো।
শ্বশুরবাড়িতে তুলকালাম কাণ্ড, বংশের সবাই ফর্সা, বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের বাড়ি ফিরল। সমাজের কত কটূক্তি কথা হজম করতে হয়েছে আপা। তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের। আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয়, আমার মতো অবহেলার পাত্রী যেন না হয়, বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয়। তুই যখন পেটে ইবাদত বাড়িয়ে দিই, 5 ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটি আল্লাহকে একই কথা বলতাম, আমার পরীর মতো মেয়ে চাই। দোয়া কবুল হলো। তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল, আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন, পুরো দেশেও বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকেছিল, ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা, দল বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহে বেশ তোড়জোড় চলে। কি খুশি ছিলাম আমি, সারাক্ষণ তোকে চুমাতাম, রাতেও ঘুমাতে ইচ্ছা করতো না, মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবকম করতো, বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না, যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ওলতা সেইটা মানুষ না শিমুলদুলা। হেমলতা থামেন, চোখ তার ছলছল। পাদুজা বলল, তারপর? কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাবার মেয়ে না। যুক্তি দাঁড় করালো, বাপ মা কালো হয়ে মেয়ে এত সুন্দর কেন হবে? গ্রামে প্রায় সব মানুষ অশিক্ষিত, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা চুপ হয়ে যান। পদ্মজা টের পেল হেমলতা কিছু একটা লুকিয়েছেন। শুধু গ্রামের মানুষ বললে এত বড় দাগ লেগে যায় না কপালে, অন্য কোনো কারণ আছে, যা যুক্তি হিসেবে শক্তি ছিল। হেমলতা দম নিয়ে বলেন, একা হয়ে যায়, তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, আতুর ঘরে একা সময় কাটাতে থাকি। তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন। আমি হয়ে যাই।